প্রতাপগড়ের লঙ্কানগর নামের এক গ্রামে মদন নামের এক গরিব মিস্ত্রি থাকত। মদন তার বাড়িতেই টেবিল, চেয়ার এসব বানাতো। আর গ্রামে যদি কারোর কোনো কাঠের জিনিস ভেঙে যেত তাহলে সেটা মেরামতও ওই করত। মদনের স্ত্রী দীপা খুব পেট পাতলা মহিলা ছিল। সে কোনো কথা কাউকে না বলে থাকতে পারত না। গ্রামে কার বাড়িতে কি হচ্ছে সে বিষয়ে সমস্ত খবর তার কাছে থাকত। কিন্তু মদন খুবই সহজ সরল একজন মানুষ ছিল। অন্যের বিষয়ে জানার তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না। জানো, পাশের বাড়ির সুষমা একটা নতুন শাড়ি কিনেছে। ভালোই তো। ও আমাকে এসব বলেনি, কিন্তু আমি যখন বাজারে গেলাম তো শাড়িওয়ালা আমাকে বলল যে ও নতুন শাড়ি কিনেছে। তুমি এই অন্যদের ব্যাপারে কথা বলে কি পাও বলো তো দীপা? এক তো তুমি আমার জন্য নতুন শাড়ি কোনোদিন এনে দাও না, আর আমি যদি তোমাকে অন্যর ব্যাপারে কিছু বলি তাহলে তোমার সেটাও হজম হয় না। তোমার সঙ্গে দেখছি কথা বলাই বেকার। মদন তার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল, আর দীপা ঘর পরিষ্কার করতে। সন্ধে হলো, আর মদনের বাড়িতে জমিদার মশাই এলেন। জমিদার মশাইয়ের চাকরের মাথায় কাঠের তৈরি দুটো বাক্স ছিল। ভাই মদন, এই বাক্সটাকে একটু সারিয়ে দাও। ঠিক আছে জমিদার মশাই, আমি কাল অবধি দুটো বাক্সই ঠিক করে দেব। জমিদার মশাই চলে যাওয়ার পর মদন বাক্স খুলল আর সেগুলো পরীক্ষা করতে লাগলো। এর তো দেখছি লকটাই ভেঙে গেছে, আর এর তো ঢাকনাটাই বেরিয়ে গেছে। মদন তার যন্ত্রপাতি নিয়ে এলো, আর সে প্রথমে ভেঙে যাওয়া লকটাকে পরিবর্তন করলো। এবার অন্য বাক্সটার মেরামত শুরু করি। মদন ঢাকনাটা ঠিক করে লাগানোর জন্য যেই না বাক্সটা উল্টো করলো, তার মধ্যে থেকে একটা রূপোর মুদ্রা পড়ল। আরে বাহ! কি হয়েছে গো? আমি এই বাক্স থেকে রূপোর মুদ্রা পেলাম। আমাকেও দেখাও না। হ্যাঁ হ্যাঁ, এই নাও। এখন তুমি এটাকে সাবধানে রেখো। এমনিতেও আমি এটা নিয়ে কি করব? দীপা সেই রূপোর মুদ্রা পেয়ে খুব খুশি হলো। তারপর আর কি, দীপা সেই মুদ্রা সুরক্ষিতভাবে রাখলো আর গুনগুন করে জামা কাপড় মেলতে লাগলো। দীপাকে এত আনন্দিত দেখে সুষমা ওকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার দীপা, আজকে এত খুশি খুশি দেখাচ্ছে তোকে? তোমাকে আর কি বলি, আমার তো ভাগ্যই খুলে গেছে। এমন কি হয়েছে রে? আমার স্বামী আজকে আমাকে একটা সোনার মুদ্রা উপহার দিয়েছে। কি বলছিস রে, সোনার মুদ্রা? দীপা বাড়ির মধ্যে ঢুকে গেল, আর সুষমা চিন্তায় পড়ল। সুষমা কুয়ো থেকে জল তুলে আনতে গেল। বলি, হ্যাঁ রে বিমলা, দীপার উপহারের বিষয়ে তুই কি কিছু শুনেছিস? না তো, তুমিই বলে দাও। জানিস, দীপার স্বামী ওকে উপহার হিসেবে অনেকগুলো সোনার মুদ্রা দিয়েছে রে। সোনার মুদ্রা? এবার এই ঘটনাটা আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল। বিয়ের 40 বছর হয়ে গেল, আর তুমি আজ অব্দি আমাকে কোনো উপহার দাওনি। আর ওইখানে মদন নিজের স্ত্রী দীপাকে সোনার মুদ্রা আর গয়না দিয়ে মুড়ে দিয়েছে। কে? সোনার মুদ্রা আর গয়না? হ্যাঁ হ্যাঁ, সবাই কি আর তোমার মতো এত কিপটে হয়? জমিদার চিন্তায় পড়ে গেলেন। সেদিন সন্ধেতে গ্রামের এক জায়গায় পঞ্চায়েতের সবাই একত্রিত হলো। তোমরা কি সবাই শুনেছ মদনের ব্যাপারে? হ্যাঁ, আমার স্ত্রী ওর প্রশংসা করছিল। যাই হোক না কেন, মনে হচ্ছে মদন কোনো গুপ্তধনের সন্ধান পেয়েছে। হ্যাঁ, হতেও পারে। আমাদের ওকে গ্রামের ভালোর জন্য কিছু চারা দেওয়ার কথা বলা উচিত। হ্যাঁ হ্যাঁ। পরের দিন গ্রামবাসীদের এক দল সোজা মদনের বাড়িতে এসে উপস্থিত হলো। কি ব্যাপার বলুন তো, আজ আপনারা সবাই একসঙ্গে?
মদন, আমরা জানতে পেরেছি তুমি নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছো। আমরা শুধু তোমায় এটা বলতে এসেছি যে তুমি গ্রামের ভালোর জন্য কিছু টাকা তুমি দান করো। কিন্তু জমিদার বাবু, আমার কাছে তো নিজের সংসার চালানোর মতনই টাকা নেই। এখন মিথ্যে বলো না। সবাই জেনে গেছে যে তুমি তোমার স্ত্রীকে হিরে আর সোনার গয়না দিয়ে ভরিয়ে দিয়েছো। সোনার? আমি তো দীপাকে একটা রূপোর মুদ্রা দিয়েছিলাম, যেটা আমি কোথাও পেয়েছিলাম। আমাকে দীপা বলেছে যে তুমি নাকি উপহার হিসেবে ওকে একটা সোনার মুদ্রা দিয়েছো। কিন্তু তুমি তো আমাকে বললে যে ও অনেক সোনার মুদ্রা উপহার পেয়েছে। আর চন্দ্রা, তুমি যে আমায় বললে ও অনেক সোনার মুদ্রা আর গয়না উপহার হিসেবে পেয়েছে। জমিদার বাবু, আশা করছি যে আপনারা সবাই বুঝে গেছেন যে আসলে কি হয়েছে। গ্রামের সমস্ত মহিলারা এই খবরটাকে নিজের মতন করে বানিয়েছেন, আর এই ব্যাপারটা সামান্য একটা রূপোর মুদ্রা থেকে অনেকগুলো সোনার মুদ্রা আর অলংকারে পরিণত হয়েছে। এই মহিলাদের কানাঘুষো তো সত্যিটাই বদলে দেয়। সমস্ত মহিলারা তাদের কৃতকর্মে লজ্জিত হলো। আর বাচ্চারা, একেই বলে তিলকে তাল করা। সেই জন্য সব সময় মনে রেখো, আমাদের কখনো কোনো কথা বাড়িয়ে বলা উচিত নয়, নয়তো সত্যিটা মিথ্যেতে পরিণত হয়। অনেক দিন আগেকার কথা। রমেশ আর সুরেশ দুজনে খুব ভালো বন্ধু ছিল। ওরা দুজনে একসাথে লালার জমিতে কাজ করত। সারা দিন ধরে অনেক পরিশ্রম করত, আর সন্ধে হতেই লালা ওদের দুজনকে কিছু টাকা দিত। তারপরে ওরা একসঙ্গে বাড়ির দিকে রওনা দিত। এটা ছিল ওদের দুজনের রোজকার ব্যাপার। দুজনেরই আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। এরকমই একদিনের কথা। দুই বন্ধু খাবার খেতে বসেছিল। কি হয়েছে ভাই, আজ তুমি এত চিন্তিত কেন? কি আর বলবো রমেশ ভাই, ওই বউয়ের প্রতিদিনের কিচকিচ ঘেন্না ধরে গেছে এই জীবনের প্রতি। ভাই, এতে আর বৌদির দোষ কোথায়? আমাদের অবস্থাই তো এমন। যদি আমরা একদিন না কাজ করি তাহলে বাড়িতে খাবারের জন্য কিচ্ছু থাকবে না। যদি আমরা শহরে গিয়ে কাজ করতে পারতাম। তাহলে কি শহরে গিয়ে পরিশ্রম করলে আমরা বেশি টাকা আয় করতে পারবো? হ্যাঁ, আমাদের ওই প্রতিবেশী ছিল না নন্দন, ও শহরে গিয়েছিল আর 2 মাসের মধ্যে ও এত টাকা রোজগার করেছিল যে ও নতুন বাড়িও বানিয়ে ফেললো। ভাই, এটা তো তুমি ভালোই বলেছ। চলো না আমরাও শহরে গিয়ে অনেক টাকা উপার্জন করি। কথাটা তো ঠিকই বলেছ। আমি আমার বউকে গিয়ে বলে দেখি, আর তারপর বেরিয়ে পড়া যাবে খন। সুরেশ নিজের বাড়িতে পৌঁছায়। বিমলা, তুমি জানো আজ আমি আর রমেশ মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? শহরে গিয়ে কাজ করার। সত্যি? তার মানে খুব তাড়াতাড়ি আমরাও বড়লোক হয়ে যাব। আমাদের কাছেও প্রচুর প্রচুর টাকা পয়সা থাকবে, গয়না থাকবে। আরে বাহ! আরে রে 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 রে, আরে দাঁড়াও, একটু ধৈর্য তো ধরো। এখনো তো আমি শহরেও গেলাম না, আর তুমি প্রথম থেকেই টাকার কথা ভাবছো। সুরেশের স্ত্রী ভীষণ খুশি হলো। আর কিছুদিন পর রমেশ আর সুরেশ শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। দুজনে শহরে পৌঁছলো, আর সেখানে ওরা যে কাজ পেত সেটাই করত। দুজনে খুব খুশি ছিল, কারণ ওরা শহরে অনেক বেশি টাকা উপার্জন করছিল। দেখতে দেখতে 1 মাস কেটে গেল। আমার গ্রামের কথা খুব মনে পড়ছে। আমারও। হয়তো আমরা এর মধ্যে অনেক টাকা উপার্জন করে ফেলেছি, তাই না? হ্যাঁ, তাহলে চলো এবার আমরা গ্রামে ফিরে যাই। হ্যাঁ। দুজনেই গ্রামের সীমানায় উপস্থিত হলো। শেষ পর্যন্ত 1 মাস পর আমরা গ্রামে ফিরলাম। কত ভালো লাগছে, তাই না? হ্যাঁ ভাই, কিন্তু একটা ব্যাপারে আমার খুব চিন্তা হচ্ছে। কিরকম চিন্তা? এটাই যে আমার উপার্জনের সমস্ত টাকা 1 মাসের মধ্যে খরচ না করে ফেলি। হ্যাঁ ভাই,
এটা তো তুমি একেবারে ঠিকই বলেছ। তাহলে আমরা একটা কাজ করি, এখানে এই যে গাছটা রয়েছে, এখানে আমরা অর্ধেক উপার্জনের টাকা রেখে যাই, আর 1 মাস পরে এসে এখান থেকে নিয়ে যাব। হ্যাঁ, এটা তো দারুণ উপায় বলেছ। দুজনেই নিজের নিজের পুটলি থেকে কিছু টাকা নিজেদের কাছে রেখে দিল, আর অবশিষ্ট টাকা তারা ওই গাছের কোটরে রেখে দিল। দুজনেই গ্রামে ফিরে এলো আর আনন্দে দিন কাটাতে লাগলো। এইভাবে 15টা দিন কেটে গেছে, আর সুরেশ ওর স্ত্রী বিমলার সাথে বসেছিল। তুমি যে কটা টাকা এনেছো না, তাতে তো আমি একটা হাড়ও কিনতে পারলাম না। কে বলেছে আমি শুধু এইটুকু টাকা রোজগার করেছি? তাহলে আমি আর রমেশ আমাদের অর্ধেক টাকা লুকিয়ে রেখেছি। কিন্তু কেন? কারণ আমাদের মনে হচ্ছিল যে আমরা সব টাকা একেবারেই খরচ করে ফেলবো। আচ্ছা, তার মানে রমেশ দাদার টাকা ওখানেই আছে, তার মানে দ্বিগুণ টাকা। সুরেশ রাতের অন্ধকারে ওই গাছের কাছে গিয়ে পৌঁছল আর গাছের কোটর থেকে 2টো পুটলি বের করে নিল। এভাবে 1 মাস কেটে গেছে। এবার দুজন ওই গাছের কাছে এসে পৌঁছয়। প্রথমে রমেশ গাছের কোটরেতে হাত ঢোকালো। ভাই, এখানে তো পুটলিগুলো নেই। কি? আমায় দেখতে দাও। আর তারপরে সুরেশ গাছের কোটরে হাত ঢোকালো। নেই তো। নিশ্চয়ই তুমি আমার সব টাকা চুরি করেছো। না না ভাই, ওই টাকা আমি চুরি করিনি। তুমি চুরি করেছো কি করনি সেটার বিচার এবার পঞ্চায়েতেই হবে। হ্যাঁ। রমেশ আর সুরেশ এবার পঞ্চায়েতের কাছে গেল। 1 মাস আগে আমরা যখন শহর থেকে ফিরেছিলাম, আমরা আমাদের উপার্জনের অর্ধেক টাকা একটা গাছের মধ্যে লুকিয়েছিলাম। আর আমরা এখন যখন ওখানে গেলাম তখন ওখানে টাকা ছিল না। এই কথা শুধু আমি আর রমেশ জানতো, আর আমার মনে হচ্ছে যে ওই চুরি করেছে। না প্রধান মশাই, আমি কোনো চুরি করিনি। হতে পারে ওই চুরি করেছে। এ তো দেখছি ভীষণ জটিল সমস্যা। এবারের সমাধান আমরা করব কিভাবে? আমার কাছে একজন সাক্ষীও আছে। সাক্ষী? কে সেটা? ওই গাছে যে দেবী বাস করেন তিনি নিজেই। যে গাছে আমরা টাকার পুটলি রেখেছিলাম ওই গাছেই একজন দেবী থাকেন। আমরা ওনাকে গিয়েই জিজ্ঞেস করি। ঠিক আছে, চলো। সবাই মিলে ওই গাছের কাছে উপস্থিত হলো। হে দেবী, আপনি বলুন আপনার কাছে রাখা টাকার ওই পুটলি দুটো কে চুরি করেছে? কিছুদিন আগে মাঝরাতে রমেশই ওই টাকার পুটলি চুরি করে নিয়েছে। কি? তুমি মিথ্যে কথা বলছো? এক্ষুনি আমি তোমার মজা দেখাচ্ছি। রমেশ একটা জ্বলন্ত কাঠের টুকরো নিয়ে ওই গাছে আগুন ধরিয়ে দিল। আরে বাঁচাও, আমাকে বাঁচাও। ওখানে দাঁড়িয়ে থাকা লোকেরা বিমলাকে গাছের কোটর থেকে বাইরে বের করে ওর প্রাণ বাঁচালো। তাহলে এই ছিল গাছের কোটরে বাস করা দেবী। আমি তোমার কাছে এটা আশা করিনি বন্ধু। এই কথা বলে রমেশ ওখান থেকে চলে যায়। তখন সুরেশ আর বিমলা দুজনেই কাঁদতে থাকে। হাই, আমি শাইনি। যদি তোমরা আমাকে এভাবেই দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।